এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতার পরবর্তী যে সমস্ত শিক্ষা কমিশনগুলো গঠন করা হয়েছিল সেগুলো নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা সকলে স্বাধীনতার পূর্বে যে শিক্ষা কমিশনগুলো গঠন করা হয়েছিল সেইগুলো সম্পর্কে জেনেছো। আজকে আমরা আলোচনা করব স্বাধীনতার পরবর্তী শিক্ষা কমিশনগুলি নিয়ে। তো চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমাদের দেখতে হবে, দেখো প্রথমেই আছে রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন হলো স্বাধীন ভারতের প্রথম উচ্চ শিক্ষা সংক্রান্ত শিক্ষা কমিশন, যাকে কিনা বিশ্ববিদ্যালয় কমিশন নামেও অভিহিত করা হয়ে থাকে। এটি 1948 সালের 4ই নভেম্বর গঠন করা হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিবসে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি এবং যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তার এই নাম অনুসারেই কিন্তু এই কমিশনের নামকরণ করা হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন। তাহলে এটা ছিল উচ্চ শিক্ষা সংক্রান্ত আলোচনা বিষয়ে একটি শিক্ষা কমিশন। এবার দেখবো এই কমিশনের প্রেক্ষাপট, যে কেন রাধাকৃষ্ণন কমিশনের জরুরি প্রয়োজন হলো। দেখো, স্বাধীনতার পর ভারতীয় শিক্ষা ব্যবস্থায় মৌলিক বিভিন্ন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এর উদ্দেশ্যেই যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল সেখানে শিক্ষার মানোন্নয়ন ঘটানোর জন্য এবং আধুনিকীকরণের ব্যবস্থা করার জন্যই এই রাধাকৃষ্ণন কমিশনের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল। তারপর আমরা দেখবো, দেখো রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি, অর্থাৎ এই কমিশন কি কি সুপারিশ করেছিল। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করা। শিক্ষা যেন নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা এবং জ্ঞান চর্চার ভিত্তি হয়। অর্থাৎ শিক্ষা যেন শুধুমাত্র পুঁথিগত না হয়, তার মধ্য দিয়ে যেন শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা এই যে গুণাবলীগুলির আছে সেগুলির বিকাশ ঘটতে পারে। নেক্সট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন। এখানে কি বলা হচ্ছে, দেখো যে বিশ্ববিদ্যালয়গুলি যেন রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকে এবং স্বাধীনভাবে পরিচালিত হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলি কোনো রাজনৈতিক দল হয়ে পক্ষপাতিত্ব করবে না, তারা যেন স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এবং তারা যেন স্বাধীনভাবে পরিচালিত হয়ে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের সংস্কার। আধুনিক পাঠ্যক্রমে বিজ্ঞান, সাহিত্য, দর্শন, প্রযুক্তি ইত্যাদিগুলিকে যুক্ত করার পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছিল। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন। বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন বা ইউজিসি, অর্থাৎ যেটাকে বলা হয় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এটা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু এই রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের মধ্য দিয়ে, যা পরবর্তীতে দেখো কত সালে 1956 সালে বাস্তবায়ন করা হয়েছিল। তাহলে এই গেল রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আমাদের যেটুকু জানার দরকার সেটুকু। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠন করা হয়েছিল, এর কি কি সুপারিশ ছিল। এটি মূলত বিশ্ববিদ্যালয় কমিশন নামে খ্যাত এবং এটি প্রধানত উচ্চশিক্ষার জন্য গঠন করা হয়েছিল। নেক্সট আমরা দেখবো, দেখো মুদালিয়ার কমিশন। এটি কত সালে গঠন করা হয়েছিল না, এটি মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। এটা অর্থাৎ মাধ্যমিক শিক্ষার ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং এটি 1952 সালে গঠন করা হয়েছিল। এটি ছিল স্বাধীন ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। প্রথম আমরা দেখলাম রাধাকৃষ্ণন কমিশন, আর এটি হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। এটার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। তার নাম অনুসারেই কিন্তু এই কমিশনের নামকরণ করা হয়েছে মুদালিয়ার কমিশন। এবারে আমরা দেখবো মুদালিয়ার কমিশনের প্রেক্ষাপট, অর্থাৎ মুদালিয়ার কমিশন কেন প্রয়োজনীয়তা হয়েছিল। রাধাকৃষ্ণন কমিশন শুধুমাত্র উচ্চশিক্ষা নিয়ে কাজ করেছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষার ওপর বেশি গুরুত্ব আরোপ করেছিল। তার ফলে কি হয়েছিল, মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত মান নির্ধারণ, পাঠ্যক্রম ইত্যাদি নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল। অর্থাৎ মাধ্যমিক শিক্ষাটা কিছুটা হলেও অবহেলিত হচ্ছিল। তাই মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নত করার উদ্দেশ্যেই 1952 সালে গঠন করা হয়েছিল এই মুদালিয়ার কমিশন। এরপর আমরা দেখব মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি, অর্থাৎ কি কি সুপারিশ করা হয়েছিল। প্রথমেই দেখো, সুযোগ্য নাগরিক সৃষ্টি, অর্থাৎ গণতান্ত্রিক ভারতের যোগ্য নাগরিক সৃষ্টি হবে শিক্ষার লক্ষ্য। অর্থাৎ প্রথমেই যেটা বলা হলো যে পুঁথিগত শিক্ষা কিন্তু নয়, শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে গুণাবলীগুলি আছে, দেশপ্রেম, মানবিকতা, জাতীয়তাবোধ, এইগুলো গড়ে তুলতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে যার ফলে শিক্ষার্থীর স্বাধীন ভারতের সুযোগ্য নাগরিকের দায়িত্ব কর্তব্য যথাযথ রূপে পালন করতে পারে। তাদের মধ্যে যেন ছোট থেকেই এই স্বাধীন ভারতের যে একজন সুযোগ্য নাগরিক হয়ে ওঠার যে যে গুণাবলীগুলি দরকার সেগুলো প্রথম থেকেই বর্তমান থাকে, এমনভাবেই শিক্ষা তাদেরকে দিতে হবে। নেক্সট হচ্ছে বৃত্তি শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থাৎ দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বৃত্তি শিক্ষার মধ্য দিয়ে বাস্তব জীবনের জন্য শিক্ষার্থীকে এমনভাবে যোগ্য করে তুলতে হবে যাতে তারা দেশ গঠনের কাজে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কি বলা হলো না, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, শিক্ষাটা এমনভাবে দিতে হবে এবং তার জন্য কি দরকার, বৃত্তি শিক্ষার প্রয়োজন। সেই বৃত্তি শিক্ষাটা কেমন হবে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের বাস্তব জীবনের সাথে শিক্ষাকে সংযুক্ত করতে পারবে। তার ফলে তারা যোগ্য হবে এবং দেশের সুযোগ্য নাগরিক হয়ে দেশ গঠনের কাজে অংশগ্রহণ করবে। নেক্সট হচ্ছে দেখো নিরক্ষরতা
এবং কুসংস্কারের অভিশাপ মুক্ত সমাজ। আমাদের দেশে যখন স্বাধীনতার পূর্ববর্তী সময়ে এবং পরবর্তী সময়ে এবং ইভেন এখনো পর্যন্ত অনেক নিরক্ষর এবং কুসংস্কার আচ্ছন্ন মানুষ আছেন। আমরাও অনেক সময় দেখবে অনেক কিছু বলে থাকি, কিছু এখনো মানে সেই পুরনো সংস্কারগুলো এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। তো প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য হবে কি, ওই যে কুসংস্কার মুক্ত সমাজ গঠন এবং মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা। ওগুলো যে সম্পর্কে যে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে আছে, সেই ভ্রান্ত ধারণাগুলোকে একদম সমূলে উপড়ে ফেলা এবং মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে বিজ্ঞান মনস্ক করে তোলা। নেক্সট হচ্ছে বাস্তব অভিজ্ঞতা সৃষ্টি। এই স্তরে এমন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। অর্থাৎ কিনা প্রথমেই যেটা বলা হচ্ছে যে এমন পাঠ্যক্রম তাদের সিলেবাসে যুক্ত করতে হবে যেটার মাধ্যমে বাস্তবের সাথে তারা মিল খুঁজে পায়। তার ফলে কি হবে, তারা শিক্ষা গ্রহণে উৎসাহী হয়ে উঠবে এবং সেখান থেকে তারা বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পেয়ে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে সেই শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। এমন শিক্ষা পদ্ধতি প্রচলন করার কথা বলা হয়েছিল। তারপরে আছে দেখো শিক্ষা পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি যে আছে সেটা সংস্কার। অর্থাৎ কমিশন মনে করতেন যে পরীক্ষার প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা প্রয়োজন যার সাহায্যে শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান পরিমাপ করা সম্ভব। শিক্ষার্থী যেন কেবলমাত্র মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে উত্তরদানে সক্ষম না হয়। অর্থাৎ এমন অনেক শিক্ষার্থী আছে যারা দেখবে শুধুমাত্র মুখস্থ বিদ্যা, পুরো বইটাকে মুখস্থ করে ফেলেছে, কিন্তু তার যে আসল ভিত্তিটা বা একটা সারমর্ম যে কি কি বলতে চাইছে, তার যে ভিতরের যে রসটা সেটা কিন্তু গ্রহণ করতে পারে না। এমন অনেক শিক্ষার্থী আছে। তো এই কমিশনের উদ্দেশ্য ছিল কি, যে যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র মুখস্থ বিদ্যা, আমার পরীক্ষা আছে বলে আমি শুধু ইতিহাসের বড় বড় প্রশ্ন মুখস্থ করে চলে গেলাম, কিন্তু নৌবিদ্রোহ কি, কেন ঘটেছিল, তার প্রেক্ষাপটটা কি ছিল সেটাকে আমি আত্মস্থ করতে যদি না পারি তাহলে কিন্তু কিছুদিন পরে ওই পড়াটা আমি ভুলে যাব, আমার কিন্তু মনে থাকবে না, যেটা বর্তমান দিনে বেশিরভাগ শিক্ষার্থীর সাথেই ঘটে থাকে। এই কমিশনের উদ্দেশ্য ওটাই ছিল যে মুখস্থ বিদ্যার ওপর শুধু ভিত্তি করে যেন পড়ালেখাটা না হয়, এটার মধ্যে যেন তারা নিজেরা ডুবে যেতে পারে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কোনো শ্রেণীতে প্রমোশনের সময়, অর্থাৎ যখন এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা, অর্থাৎ এখন যে ক্লাস টেস্টগুলো নেওয়ার ব্যবস্থা হয়ে থাকে সেইগুলো, সর্বাত্মক পরিচয়পত্র এবং বার্ষিক পরীক্ষা, এই 3 ধরনের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল যাতে তাদের মূল্যায়নটা সঠিকভাবে করতে পারে। এবং পরীক্ষাকে নৈবিত্তিক করার জন্য রচনামূলক পরীক্ষার জায়গায় নৈবিত্তিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। অর্থাৎ তখনকার রচনাধর্মী প্রশ্ন অনেক মানে বড় বড় রচনাধর্মী মানে 10 নম্বরের ধরো প্রশ্ন থাকতো বা 15 নম্বরের প্রশ্ন থাকতো, অনেক বড় বড় উত্তর লিখতে হতো। তার ফলে কি শিক্ষার্থীরা একটা বিরক্তি ভাব আসতো, ভালো লাগতো না পড়াশোনা করতে। কিন্তু বর্তমানে ওই জিনিসগুলোকেই যদি কেটে ছেটে ছোট ছোট প্রশ্নের আকারে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা বেশি আগ্রহী হবে এবং তাদের মুখস্থ বিদ্যার ক্ষমতাটা কমে এসে সেখানে কিন্তু তাদের বেশি করে জ্ঞানটা প্রসারিত হবে। অর্থাৎ যখন রচনাধর্মী প্রশ্ন দেওয়া হয় তখন কি একটা ধরো বললো মহাবিদ্রোহের কারণ আলোচনা করো, সেখানে সে বড় প্রশ্নটা মুখস্থ করে এলো, পরীক্ষায় পড়লো, সে লিখে দিয়ে চলে এলো। কিন্তু সেখান থেকে যদি ছোট ছোট প্রশ্ন দেওয়া হয় যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, তখন কিন্তু সে বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তার ফলে তার ওই যে জ্ঞানটা সেটা কিন্তু সে ঠিকমতো অর্জন করতে পারবে। তো এখানে সেটার কথাই বলা হয়েছে, যে নৈবিত্তিক অভিজ্ঞতার কথা। এই গেল মুতালিয়ার কমিশন। এবার আমরা দেখব কোঠারি কমিশন। কোঠারি কমিশন সম্পর্কে আমরা কম বেশি এই নামটার সাথে খুব ভীষণভাবে পরিচিত। এটা হচ্ছে স্বাধীন ভারতের মানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কমিশন, যেটার নাম আনুষ্ঠানিক নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন, যেটা 1964 সালে গঠন করা হয়েছিল 14 জুলাই। এটি ছিল স্বাধীন ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। তাহলে প্রথম গেল রাধাকৃষ্ণন কমিশন, যেটা উচ্চশিক্ষার ওপর বেশি গুরুত্ব আরোপ করেছিল। নেক্সট এলো মুদালিয়ার কমিশন, যেটা মাধ্যমিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল। এরপর আসছে কোঠারি কমিশন। এই কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর কোঠারি, যিনি ছিলেন তৎকালীন ইউজিসি। অর্থাৎ আমরা আগেই জানলাম যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে ইউজিসি প্রস্তাব গঠন করা হয়েছিল, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর কোঠারি, তার নাম অনুসারেই এই কমিশনের নামকরণ করা হয়েছিল কোঠারি কমিশন। এবার আমরা দেখবো, এই যে দেখো তোমরা এখানে দেখতে পারবে দৌলত সিং কোঠারি, এনার নাম এখানে ছবিটা দেওয়া আছে। এরপর আমরা জানবো যে কোঠারি কমিশন কেন তৈরি করার প্রয়োজনীয়তা হলো।
না, স্বাধীনতার পর ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, আমরা আগেই দেখলাম, কিন্তু সবগুলো যেন একটু খাপছাড়া ছিল, একটু কোনো কিছু একটা সমন্বিত ভাবের অভাব ছিল। তো সেই সমন্বিত জাতীয় শিক্ষানীতি তৈরি করার উদ্দেশ্যে এই কোঠারি কমিশন গঠন করা হয়েছিল। তাছাড়া কি না, প্রথম থেকেই উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, নারী শিক্ষা, শিক্ষকের মানোন্নয়ন সমস্ত কিছুর প্রয়োজনীয়তা ছিল। সেই লক্ষ্যেই এই 1964 সালে কোঠারি কমিশনটাকে গঠন করা হয়েছিল, সমস্ত কিছুর যাতে সঠিকভাবে পর্যালোচনা করা যায় সেই উদ্দেশ্যে। এরপর আমরা দেখব কোঠারি কমিশনের সুপারিশ, অর্থাৎ কোঠারি কমিশন কি কি সুপারিশ করেছিল। তাহলে দেখা যাক, চলো। শিক্ষার উদ্দেশ্য: জাতীয়তাবাদ, সামাজিকতা, নৈতিকতা, বিজ্ঞান মনস্কতা ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে একজন সম্পূর্ণ মানুষ গড়ে তোলা। দেখো, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, এরা প্রত্যেকেই কিন্তু এই শিক্ষারই পরামর্শ দিয়েছিল যে শিক্ষাকে এমনভাবেই গড়ে তুলতে হবে। কোঠারি কমিশনও সেই একই কথা বলেছে যে এমন শিক্ষা হবে যার ফলে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যে গুণাবলী আছে, নৈতিকতা, সামাজিকতা, বিজ্ঞান মনস্কতা, এগুলো গড়ে তোলে এবং দেশের জন্য একজন সুযোগ্য নাগরিক সৃষ্টি করতে পারে সেরকম শিক্ষা তাদের দিতে হবে। নেক্সট, বেশি গুরুত্বপূর্ণ দেখো, 10+2+3 শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। নাকি 10 হচ্ছে 10 বছরের সাধারণ শিক্ষা, 2 হচ্ছে কি 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, এবং 3 বছরের স্নাতক শিক্ষা, যেটা কলেজে আমরা পড়ে থাকি সেটার কথা বলা হয়েছে। এখানে শিক্ষা কাঠামোর প্রবর্তন করা হয়েছিল। তাহলে 10+2+3 এই শিক্ষা কাঠামোটা তোমরা জিজ্ঞাসা করতেই পারে যে কোঠারি কমিশন কোন ধরনের শিক্ষা কাঠামোর কথা প্রস্তাব করা হয়েছিল। নেক্সট আমরা দেখবো, দেখো, সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এটা আমরা জেনেছি আগেই। এর আগেও যে কমিশনগুলি সুপারিশ করা হয়েছিল স্বাধীনতার পূর্ববর্তী, তোমরা আগের ভিডিওতে অবশ্যই জেনেছো নিশ্চয়ই, যে ওয়ার্ধা পরিকল্পনা যেটা গান্ধীজি নিয়ে এসেছিলেন, এবং বুনিয়াদী শিক্ষা, সেখানে মূল ভিত্তিই ছিল কিন্তু 6 থেকে 14 বছর শিশুদের সর্বজনীন শিক্ষা। তো কোঠারি কমিশনও এই কথাই বলেছে যে 6 থেকে 14 বছর বয়স্ক যে সমস্ত শিশু আছে তাদের সর্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, অর্থাৎ শিল্প, কৃষি, হস্তশিল্প ভিত্তিক বিভিন্ন শিক্ষা, সেগুলোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আর কি না, শিক্ষার সুযোগ এবং সমতা, অর্থাৎ গ্রামীণ এবং শহুরে শিক্ষা ব্যবস্থার অনেক পার্থক্য আছে, ইভেন এখনো আছে অনেক পার্থক্য। তো সেখানে ইনফ্রাস্ট্রাকচারই বলো বা পড়ার যে কাঠামো সেটাই বলো, অনেক কিন্তু ফারাক আছে। এই বৈষম্যগুলি দূর করার কথা বলা হয়েছিল এই কোঠারি কমিশনের সুপারিশে। আর কি না, জাতীয় শিক্ষানীতি গঠন, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই কমিশনের সুপারিশে প্রথম ভারতের জাতীয় শিক্ষানীতি 1968 গৃহীত হয়েছিল। এটাই হচ্ছে কোঠারি কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুপারিশ। বর্তমানে আমরা জানি যে 2020 সালে আমাদের জাতীয় শিক্ষানীতি নতুন করে প্রবর্তন করা হয়েছে, যেখানে একটা পাঠ্যক্রম, নতুন যে পাঠ্যক্রমের যে কাঠামো সেটা প্রবর্তন করা হয়েছে। তোমরা সকলে কমেন্টে জানিও যে কোন কাঠামোটা প্রবর্তন করা হয়েছে। আচ্ছা, এই গেল কোঠারি কমিশন। আচ্ছা, এবার দেখবো আমরা এর ঐতিহাসিক গুরুত্ব, অর্থাৎ কি গুরুত্ব আছে এটা। অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। দেখো, ভারতের শিক্ষা ব্যবস্থা প্রথম পূর্ণাঙ্গ এবং সমন্বিত, অর্থাৎ এর আগে যে দুটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল তারা কিন্তু প্রত্যেককে, কেউ উচ্চশিক্ষাকে গুরুত্ব দিয়েছিল, কেউ আবার মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল। কিন্তু কোঠারি কমিশন সমস্ত কিছু মিলিয়ে একটা পাঠ্যক্রম তৈরির সুপারিশ দিয়ে একটা সমন্বিত শিক্ষা পদ্ধতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এটা হচ্ছে এর প্রথম ঐতিহাসিক গুরুত্ব। দ্বিতীয় কি না, প্রথম ভারতীয় শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসে, এটা একটা গুরুত্বপূর্ণ। আর কি, 10+2+3 এই যে কাঠামোটা, এটা প্রবর্তন করা হয়েছিল কোঠারি কমিশনের সুপারিশে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। নারী শিক্ষার উন্নতির কথা বলা হয়েছিল, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে জাতীয় শিক্ষানীতি 1968 এই কমিশনের সুপারিশেই কিন্তু প্রবর্তন করা হয়েছিল। এটাই হচ্ছে কোঠারি কমিশনের কিছু গুরুত্বপূর্ণ দিক। দেখো, এখানে ছবির মাধ্যমেও বলে দেওয়া আছে যে কোঠারি কমিশন তার যে সুপারিশগুলো এখানে ইংরেজিতে বলে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তাই এই গেল কোঠারি কমিশনের এবং তার সুপারিশগুলি। তারপর আমরা দেখবো, দেখো, জাতীয় শিক্ষানীতি 1968। জাতীয় শিক্ষানীতি 1968টা কি না, এটা ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রথম ঐতিহাসিক শিক্ষানীতি, যা কোন কমিশন, কোঠারি কমিশনের সুপারিশে প্রণীত হয়েছিল। ভারতীয় শিক্ষা ব্যবস্থার সমতা আনতে, মানোন্নয়ন ঘটাতে এবং জাতীয় একতার লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছিল। কমিশন বলা ভুল হবে, শিক্ষানীতি প্রবর্তন করা হয়েছিল। এই কমিশন 1968, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, মাননীয়া ইন্দিরা গান্ধী মহাশয়া, তার আমলেই জাতীয় শিক্ষানীতি 1968 প্রবর্তন করা হয়েছিল।
এবার আমরা জানবো যে এই কমিশনের প্রেক্ষাপট কি ছিল, অর্থাৎ কেন গঠন করার কথা বলা হয়েছিল। স্বাধীনতার পর ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন এবং অসম, অর্থাৎ কেউ প্রাথমিক শিক্ষা কেউ মাধ্যমিক শিক্ষাকে এইভাবে আলাদা আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছিল। সমন্বিত শিক্ষা পদ্ধতি গড়ার লক্ষ্য, সেটার জন্যই এই কোঠারি কমিশন যে প্রস্তাবটা দিয়েছিল 1968 জাতীয় শিক্ষানীতি, সেটা প্রবর্তন করা হয়েছিল। আর কি, এই যে প্রথমে দেখো বলাই আছে যে সমন্বিত শিক্ষা কমিশন, সেই অনুযায়ী এই 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি গড়ে উঠেছিল। দেখো এখানে ইন্দিরা গান্ধীর ছবি দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে ইন্দিরা গান্ধীর সময়কালে প্রথম জাতীয় শিক্ষানীতি 1968 সুপারিশ করা হয়েছিল। এবার আমরা দেখব যে এর প্রধান সুপারিশগুলি কি ছিল, কি বলা হয়েছিল। শিক্ষায় সমতা আনার কথা প্রধান বলা হয়েছিল, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং অঞ্চল ভিত্তিক বৈষম্যতা দূর করে সকলের জন্য শিক্ষার সমতা, অর্থাৎ সবার জন্য শিক্ষাটা যাতে সমান হয়, সেটা সুপারিশ করা হয়েছিল। নেক্সট হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, যেটা আমরা আগেও জেনেছি। সংবিধানের যে নির্দেশাত্মক নীতি আছে, অর্থাৎ সংবিধানের চতুর্থ যে ভাগ আছে, পার্ট আছে, সেটা 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু আমাদের এই নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে, যেটাকে ডিপিএসপি বলা হয়, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সেখানের 45 নম্বর যে ধারা আছে, সেখানে কি বলা আছে যে এই যে শিশুগুলো আছে 6 থেকে 14 বছর শিশুগুলোর অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, সেটাকেই বাস্তব রূপ দেওয়ার কথা বিশেষভাবে ঘোষণা করা হয়েছিল। আর কি বলা হয় যে 14 বছর বয়সে সমস্ত শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, এটা অবশ্যই বলা আছে। এটাই হচ্ছে 45 নম্বর ধারাতেও বলা আছে। আর 45 নম্বর ধারাতে এটা বলা আছে যে ওই সমস্ত শিশুদের, মানে তারা যাতে পড়াশোনা ঠিকমতো করতে পারে, তার জন্য যে যে উপযুক্ত পরিবেশ, সেটার ব্যবস্থা করা। আর তোমরা সকলেই জানো যে 86তম সংবিধান সংশোধনী 2002 এর মাধ্যমে কিন্তু ওটা আমাদের যে মৌলিক কর্তব্য আছে সেখানে যুক্ত করা হয়েছিল এই শিশুদের শিক্ষা সংক্রান্ত যে ব্যাপারটা। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে কি, মাতৃভাষায় শিক্ষাদান, অর্থাৎ আমাদের রাজ্যের ভাষা, জাতীয় ভাষা যদি বলি সেটা হচ্ছে বাংলা। তো প্রত্যেকটা রাজ্যেরই কিছু না কিছু জাতীয় তো ভাষা আছে, সেই মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছিল। আর কি, ত্রিভাষা সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভাষা সূত্র কি, একটা আধুনিক ভারতীয় ভাষা এবং তার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি, এই 3টি ভাষাকে আত্মস্থ করার কথা বা যুক্ত করার কথা পাঠ্যক্রমে বলা হয়েছিল। এবার একটা যে আধুনিক ভারতীয় ভাষা, সেটা কি ভাষা হবে, হিন্দি ভাষী রাজ্য যেগুলো আছে, অর্থাৎ আমাদের উত্তর ভারত, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে সেটি একটি দক্ষিণী ভাষা হবে। এবং অহিন্দি ভাষী যে রাজ্যগুলো আছে, অর্থাৎ সাউথের দিকে যে রাজ্যগুলো আছে, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এই রাজ্যগুলিতে সেটি একটি আঞ্চলিক ভাষা হবে। অর্থাৎ তাদের যে আঞ্চলিক ভাষা, যেমন ধরো কেরলের মালায়ালাম ভাষা, কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশে যদি বলি তেলেগু ভাষা, এইগুলি হবে তাদের আঞ্চলিক ভাষা। আর তার সাথে সাথে হিন্দি এবং ইংরাজি এগুলোকে পাঠ্যক্রমে যুক্ত করতে হবে। আর কি, বিশ্ববিদ্যালয় এবং কলেজ যেগুলি আছে সেগুলিতে উন্নত মানের হিন্দি এবং ইংরাজি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এটাই হচ্ছে ত্রিভাষা চিত্র। তাহলে বোঝা গেছে ত্রিভাষা চিত্রতে কি করতে হবে, না হিন্দি এবং ইংরাজি তো থাকবেই, তার পাশাপাশি হিন্দিভাষী রাজ্যে একটা দক্ষিণী ভাষা অথবা অহিন্দিভাষী যে রাজ্যগুলোতে আছে সেগুলো তাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারবে। এটাই হচ্ছে ত্রিভাষার সূত্র। তারপরে বলা আছে দেখো, পরীক্ষা ব্যবস্থা, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে যাতে পরীক্ষার নির্ভরযোগ্যতা এবং যথার্থতা বজায় থাকে। আর কি, ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, যার ফলে শিক্ষার্থীদের প্রকৃত যে উন্নয়ন সেটা বিচার করা হয়। নেক্সট আমরা দেখব মাধ্যমিক স্তরের শিক্ষা, অর্থাৎ মাধ্যমিক স্তরের শিক্ষার সুযোগ সৃষ্টির সামাজিক পরিবর্তন ও উন্নতির একটি অন্যতম পদ্ধতি কারিগর ও বৃত্তি শিক্ষার সুযোগ ক্ষেত্রে বৃদ্ধি করার কথা বলা হয়েছে। আমরা আগেই দেখলাম যে বৃত্তি শিক্ষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। তো এটাই মাধ্যমিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে এই গেল 1968 সালে প্রথম প্রবর্তিত হওয়া জাতীয় শিক্ষানীতি এবং তার গুরুত্বপূর্ণ কিছু সুপারিশগুলো। তোমরা আশা করি এখান থেকে জিজ্ঞাসা করলে সকলেই বলতে পারবে। আর ত্রিভাষা সূত্রটা অবশ্যই কিন্তু ভালোভাবে মনে রেখো যে ত্রিভাষা সূত্র মানে কি কি যে ভাষার কথা, ত্রি কেন বলা হচ্ছে, ত্রি অর্থাৎ তিনটি যে ভাষা ব্যবহারের কথা বলা হচ্ছে সেগুলি। এরপর আমরা দেখব 1986, এটা হচ্ছে ভারতে প্রবর্তিত দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি। এটা কি 1986 সালে গৃহীত হয়েছিল। কি না, প্রথম শিক্ষানীতিতে কিছু ত্রুটি ছিল, সেগুলির উন্নতিকরণ এবং আধুনিকীকরণের লক্ষ্যে 1986 সালে দ্বিতীয়বার জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল। 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতির ওপর দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি, আগেই বললাম, গৃহীত হয়েছিল। এটি প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে চালু করা হয়েছিল। এর মাধ্যমে কি করা হয়েছিল, না সমগ্র শিক্ষা ব্যবস্থার সমতা, মানোন্নয়ন, জাতীয় ঐক্য, গুণমান, যেগুলি আগেও বলা হয়েছিল সেগুলি সুনিশ্চিত করতে এই শিক্ষানীতির প্রবর্তন করা হয়েছিল।
এবার দেখবো আমরা প্রেক্ষাপট যে কেন এই 1986 শিক্ষানীতি দ্বিতীয়বার প্রবর্তন করা হলো। দেখো, ওই যে প্রথমবারে যে জাতীয় শিক্ষানীতি 1968 প্রবর্তন করা হয়েছিল, সেখানে কিছু বাস্তবায়িত যখন করতে যাচ্ছে, আমরা সুপারিশ বলে দিয়েছি, কিন্তু যখন বাস্তবে সেটা প্রয়োগ করতে যাচ্ছি তখন কিছু সীমাবদ্ধতা বা দেখা যাচ্ছিল। এবং কি না, 1980 সালে মানে 1980 যে দশক ছিল, সেখানে জনসংখ্যা বৃদ্ধি, প্রযুক্তির অগ্রগতি, সামাজিক পরিবর্তন প্রভৃতির সাথে পাল্লা দিয়ে ওই শিক্ষানীতিটা অতটা কিন্তু মানে ঠিক সামঞ্জস্য বা খাপ খাওয়ানোর যে ব্যাপারটা, সেটা হচ্ছিল না। তার জন্য নতুন দৃষ্টিভঙ্গির একটা প্রয়োজনীয়তা ছিল। সেই কারণেই রাজীব গান্ধীর সময়কালে 1986 সালে দ্বিতীয়বার জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের কথা বলা হয়েছিল। এবার আমরা দেখব জাতীয় শিক্ষানীতি 1986 যে প্রবর্তন করা হলো, তাতে কি কি সুপারিশ করা হয়েছিল। প্রথমেই দেখো, নারী সমাজের সাম্যের জন্য শিক্ষা। প্রত্যেকটা শিক্ষানীতি কিন্তু নারী শিক্ষার ওপর বেশি গুরুত্ব আরোপ করেছিল। দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি 1986, এটাও কিন্তু নারী সমাজের শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কি বলছে? নারী সমাজের মর্যাদা বৃদ্ধির জন্য শিক্ষাকে কাজে লাগাতে হবে। নারী জাতির ক্ষমতা বৃদ্ধির জন্য জাতীয় শিক্ষানীতিকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থায় নারীদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নারীরা যাতে শিক্ষিত হতে পারে, তারা যাতে সমাজে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে বলছে দেখো, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য শিক্ষা। অর্থাৎ গ্রাম ও শহরে যার নারী পুরুষ নির্বিশেষে সমস্ত স্তরের তপশিলি এবং জাতি এবং উপজাতি যে সমস্ত মানুষরা আছেন, তাদের মধ্যে সামাজিক যে বৈষম্যতা আছে সেগুলো দূর করে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা, এবং উপজাতি অধ্যুষিত যে অঞ্চলগুলি আছে সেখানে প্রাথমিক বিদ্যালয় খুলতে হবে, সেটার ব্যবস্থা করতে হবে যাতে তারা শিক্ষিত হতে পারে, শিক্ষার আওতায় আসতে পারে। এবং এই যে বিদ্যালয়গুলো স্থাপন করা হবে, সেখানে যে আর্থিক অনুদান, সেগুলো NREP, RLEGP প্রভৃতি যে সংস্থাগুলো আছে সেখান থেকে অর্থ সরবরাহের কথা বলা হয়েছিল। আর কি দেখো, সংখ্যালঘুদের জন্য শিক্ষা। অর্থাৎ অনেক সংখ্যালঘু সম্প্রদায় আছে যারা কিন্তু চলতি শিক্ষা থেকে বঞ্চিত, তারা শিক্ষার আওতায় এখনো আসতে পারেনি। তো সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে শিক্ষার আওতায় আনতে হবে, এটা বলা হয়েছিল 1986 জাতীয় শিক্ষানীতিতে। আবার তারপরে কি বলছে দেখো, বিধি মুক্ত শিক্ষা। অর্থাৎ বিদ্যালয়ে ছুট অনেক শিক্ষার্থী আছে, হয়তো বিদ্যালয়ে হলো, ভর্তি হলো, কিন্তু কিছুদিন পর বিদ্যালয় ছেড়ে চলে গেল। হয়তো তার দুবেলা দুমুঠো ঠিক মতো করে খাবারই জোটে না, তাহলে তার কাছে পড়াশোনাটা বিলাসিতা। বিদ্যালয়হীন অঞ্চলে শিশুদের, অর্থাৎ যেখানে বিদ্যালয় নেই, হয়তো অনেক প্রত্যন্ত গ্রাম যেখানে কোনো বিদ্যালয় নেই, তাহলে শিশুরা শিখবে কি করে, কোথায় বা তারা যাবে শিখতে। তারপর ধরো কর্মরত শিশু, অর্থাৎ অনেক ছোটবেলা থেকেই যে সমস্ত শিশুদের বিভিন্ন কাজে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কি, যেসব বালিকারা দিবা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ দিনে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে সেখানে সবসময়ের জন্য উপস্থিত থাকতে পারে না, তাদের জন্য বিধি বহির্ভূত ধারাবাহিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এমন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে যাতে তারা স্কুলের ওই চার দেয়ালের গণ্ডির মধ্যে যে আটকটা যারা মানে যাতে না থেকে, সেখান থেকে মানে স্কুলে আসবে কিন্তু চার দেয়ালের গণ্ডির মধ্যে সবসময় বদ্ধ থাকতে হবে এমনটা কিন্তু নয়। সেই ধরনের শিক্ষা তাদেরকে দেওয়া হবে, যার ফলে তারা চার দেয়ালের গণ্ডির মধ্যে আটক না থেকেও শিক্ষাটা গ্রহণ করতে পারে। তাদের জন্য এটার বিধিভুক্ত শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। নেক্সট হচ্ছে বৃত্তিমুখীকরণ। বৃত্তি শিক্ষার প্রয়োজনীয়তার কথা আগেই বলা হয়েছিল রাধাকৃষ্ণন কমিশনে। এখানেও বলছে দেখো, যে বৃত্তি শিক্ষা হতে হবে ভিন্নতর শিক্ষা দ্বারা, যার উদ্দেশ্য হতে হবে বিভিন্ন কর্মক্ষেত্রে বৃত্তি চলনে শিক্ষার্থীদের উপযোগী করে তোলা। অর্থাৎ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের বৃত্তি দিতে হবে, এবং বৃত্তিমুখী যে শিক্ষা মানে যে শিক্ষাটা সেটা প্রদান করতে হবে। তার ফলে কি, ওই কোর্সগুলি সমাপ্ত করার পর তারা একটা হাতে কলমে নিজেরা শেখার যে উপযুক্ত তো হয়ে উঠবে, তার সাথে কি আর্থিকভাবেও সমর্থ হতে পারবে। আর এই কোর্সগুলি কখন করানো হবে দেখো, মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হওয়ার পর তখন তাদের এই শিক্ষাগুলি, বৃত্তিমূলক শিক্ষাগুলি দিতে হবে। এবং তবে এটা নমনীয় থাকবে, যে এমনভাবে নমনীয় থাকবে যাতে অষ্টম শ্রেণীর পর থেকে তারা এই শিক্ষাগুলি গ্রহণ করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। এই হলো 1986 সালের দ্বিতীয় যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল, সেগুলোর যে সুপারিশগুলো ছিল সেগুলো। এরপর আমরা দেখব রামমূর্তি কমিটি। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। দেখো, রামমূর্তি কমিটি, যার পূর্ণ নাম কি না ন্যাশনাল রিভিউ কমিটি অন এডুকেশন, যেটা 1990 সালে গঠন করা হয়েছিল। কেন গঠন করা হয়েছিল না, এর আগে যে জাতীয় শিক্ষানীতি 1986 প্রবর্তন